সবাইকে স্বাগত জানাই আমাদের সাধারণ জ্ঞানের এই প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ 2025-এ। আজকের কুইজে অংশ নেবার জন্য যথারীতি হাজির বাংলাদেশের দুটো স্কুল। তারা কারা? চলুন তাদের সঙ্গে আপনাদের আগে পরিচয়টা করিয়ে দিই। সামিয়া সজীব তনিমা, ক্লাস 10, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, ঢাকা। মাহিমা রহমান, 10ম শ্রেণী, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, ঢাকা। মারিয়া নওয়াজ, 7ম শ্রেণী, আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। শাবান মাহমুদ অনিক, 10ম শ্রেণী, আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। পরিচয় পেলে এবারে জানিয়ে দিই যে আমাদের অনুষ্ঠানের নিয়ম, মানে কুইজ কিভাবে করতে হবে, কিভাবে নম্বর বন্টন হবে সেটা বলে দিই। প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে থাকছে দুটো রাউন্ড। প্রথম রাউন্ডে থাকতে হচ্ছে বিষয়ভিত্তিক রাউন্ড, যেখানে আমরা 6টা বিষয় থেকে প্রশ্ন করব। আমরা ছবি দেখাবো, ভিডিও দেখাবো, তার বেসিসে প্রশ্ন করবো। আরেকটা হচ্ছে কুইক কুইজ রাউন্ড, যেখানে 1 মিনিট সময়ের মধ্যে আমরা করব 10টি প্রশ্ন এবং বিভিন্ন বিষয় থেকে আমরা প্রশ্ন করব, যেমন বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি, ভূগোল, ইতিহাস, সাম্প্রতিক বিশ্ব, এইসব বিভাগ থেকে আমরা প্রশ্ন করব। দু দলের কাছেই দেখা যাচ্ছে যে বাজার আছে। দু দলকে যেটা করতে হবে, বাজার চাপতে হবে বিষয়ভিত্তিক রাউন্ডে। যারা আগে বাজার চাপবেন তারা সুযোগ পাবেন আগে উত্তর দেবার। আর নম্বর বন্টনের বেলায় যেটা হবে, যে বিষয়ভিত্তিক রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 10 নম্বর, কিন্তু যদি ভুল হয় তাহলে জরিমানা হয়ে যাবে 5 নম্বর। আর যেটা কুইক কুইজ রাউন্ড, 1 মিনিটে 10টি প্রশ্ন, সেখানে সঠিক উত্তরের জন্য থাকবে 5 নম্বর, কিন্তু ভুল হলে কোনো জরিমানা হবে না। ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রতিযোগিতার নিয়ম কানুন। ক্লিয়ার? শুরু করব। তো শুরু করছি আমাদের আজকের প্রতিযোগিতা। প্রথমেই হচ্ছে বাংলাদেশ বিভাগ থেকে প্রথম প্রশ্ন, যে বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম নারী মেজর জেনারেল। তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন 1984 সালে। বাংলাদেশ সেনাবাহিনীতে নারী চিকিৎসক হিসেবে যোগ দেন 1986-তে। পদবি ছিল ক্যাপ্টেন। জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এবং বিভিন্ন সামরিক হাসপাতালে তিনি প্যাথোলজি বিশেষজ্ঞের দায়িত্ব পালন করেন। বাংলাদেশের প্রথম নারী মেজর জেনারেল, প্রশ্ন হচ্ছে তার নাম কি? দু দলের কেউই মনে হচ্ছে না উত্তর দেওয়ার জন্য তৈরি। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে তিনি হচ্ছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ইতিহাসে তিনি প্রথম নারী মেজর জেনারেল, অধ্যাপক ডক্টর সুসানে গীতি। 1996 সালে প্রথম নারী হিসাবে তিনি হেমাটোলজিতে FCPS ডিগ্রি অর্জন করেন। এছাড়াও MMed, MCPS, MACPC সহ আরও অনেকগুলো উচ্চতর ডিগ্রি তিনি অর্জন করেছেন। অলরাইট, প্রথম প্রশ্নের উত্তর আমরা পাইনি, কিন্তু আশা করি দ্বিতীয় প্রশ্নের উত্তর আমরা পাবো। ঠিক আছে, চোখ রাখি আমাদের পর্দায়। আসছে আমাদের দ্বিতীয় প্রশ্ন। 2007 সালের ঘটনা। 2007 সালে বঙ্গোপসাগরে এলাকায় সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের আরেকটি নাম ছিল ট্রপিক্যাল সাইক্লোন 06B। এর বাতাসের বেগ ছিল ঘন্টায় 260 থেকে 305 কিলোমিটার। ক্যাটাগরি 5 মাত্রার এই ঘূর্ণিঝড়ে 3447 জন মারা গেছেন এবং এই ঘূর্ণিঝড়ের ফলে 8.9 মিলিয়ন হেক্টর এলাকার ফসল নষ্ট হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, এই ঘূর্ণিঝড়টিকে আমরা কি নামে চিনি? সিডর। সবার আগে বাজার প্রেস করেছেন এই পাশে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, ঢাকা। তারা বলছেন এটি সিডর। উত্তর সঠিক হলে 10, ভুল হলে জরিমানা 5 নম্বর। মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, ঢাকা। আপনাদের উত্তর ভুল নয়, একেবারে সঠিক, সিডর। ভেরি ওয়েল ডান মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, ঢাকা। এটার নাম হচ্ছে সিডর। সিডর হচ্ছে শ্রীলঙ্কান শব্দ, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় চোখ। সিডরের প্রভাবে যেটি হয়েছিল, উপকূলে সে সময়ে 15 থেকে 20 ফুট জলোচ্ছ্বাস সৃষ্টি হয়, 9,68,000 ঘরবাড়ি ধ্বংস হয় এবং 2,10,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যায়। এই ঝড়ে গৃহপালিত পশু, হাঁস, মুরগি সব মারা গেছে, প্রায় 2,42,000 মতো। প্রবল বিধ্বংসী ছিল এই সিডর চোখ, এই ঘূর্ণিঝড়টি।
অলরাইট, 10 নম্বর চলে গেল মিরপুর গার্লস ল্যাবরেটরি ইনস্টিটিউট ঢাকার কাছে। আর এর সাথে শেষ হলো আমাদের বাংলাদেশ থেকে প্রশ্ন। আসছে আমাদের পরের বিষয়। আমাদের পরের বিষয় হচ্ছে ইতিহাস। ইতিহাসের প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি দুটি হাত। মার্কিন যুক্তরাষ্ট্রের হাত একদিকে, আরেকদিকে হচ্ছে লাল সোভিয়েত ইউনিয়নের। এই দুটি দেশের মধ্যে 1947 থেকে 1991 সাল পর্যন্ত উত্তেজনা এবং প্রতিযোগিতার সময়কাল, যা প্রক্সি যুদ্ধ বলে বা পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা এবং আদর্শিক প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে গড়ে উঠেছিল। প্রশ্ন হচ্ছে, সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের এই যে দ্বন্দ্বটা যেটা হয়েছিল বা সে সময় তাদের মধ্যে চলছিল, কিন্তু কোনো যুদ্ধ হয়নি, কিন্তু যুদ্ধ যুদ্ধ ভাব, দুদলই একটা যুদ্ধংদেহী ভাব এবং তারা বিভিন্ন রকম প্রক্সি যুদ্ধ করছে। ঠিক আছে, এই সময়টাকে বা এই দ্বন্দ্বটাকে কি বলা হয়? ইয়েস, সবার আগে বাজার প্রেস করেছেন আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কোল্ড ওয়ার। কোল্ড ওয়ার, ঠান্ডা যুদ্ধ। যুদ্ধ হয়েছে বটে, কিন্তু সেই যুদ্ধটা ঠান্ডা, মানে সত্যি সত্যি যুদ্ধ হয়নি। এটাই বলতে যাচ্ছে আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। শিওর এটাই উত্তর? দেখে নিই আপনাদের উত্তর সঠিক কিনা। উত্তর সঠিক হলে আলফ্রেড পাবে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5 নম্বর। আপনাদের উত্তর কোল্ড ওয়ার একেবারে সঠিক। ভেরি ওয়েল ডান। আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধ বলা হয়ে থাকে। এই সময়টাতে তারা লিটারালি কোনো যুদ্ধে জড়াননি, কিন্তু বিভিন্ন রকম পদক্ষেপ নেন, যেটা দেখে মনে হচ্ছিল যেন তাদের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ চলছে। ভেরি ওয়েল ডান। 10 নম্বর চলে গেল আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুলের খাতায়। পরের প্রশ্ন আসছে ইতিহাস বিভাগ থেকে। যার স্থাপত্য দেখতে পাচ্ছি, তিনি প্রাচীন ভারতের এই সাম্রাজ্যের সময়কাল হচ্ছে 320 থেকে 550 খ্রিস্টাব্দ। এই সাম্রাজ্যকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়, যেখানে বিজ্ঞান, গণিত, সাহিত্য এবং শিল্পকলায় উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছিল। প্রশ্ন হচ্ছে, এই যে প্রাচীন ভারতের যে সাম্রাজ্যের কথা বলছি 320 থেকে 550 খ্রিস্টাব্দে, এই সময় যে সাম্রাজ্যটি ছিল সেটি কোন সাম্রাজ্য? প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়, আমাদের ইতিহাস বইয়ে আমরা পড়েছি। ইয়েস, মিরপুর গার্লস আইডিয়াল। গ্রিস। গ্রিস। প্রাচীন ভারতের কথা আমরা বলছি, গ্রিস তো ভারতে না। আমরা কোন সাম্রাজ্যের কথা বলছি? দেখা যাক আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে এটি হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। তার সময় এই স্বর্ণযুগ শুরু হয়েছিল। আমরা তারই মূর্তি দেখতে পাচ্ছি এখানে। চন্দ্রগুপ্ত, গুপ্ত সাম্রাজ্য। সে সময়ে এই স্বর্ণযুগ বলা হতো প্রাচীন ভারতকে, যেখানে বিজ্ঞান, গণিত, সাহিত্য এবং শিল্পকলার উল্লেখযোগ্য উন্নতি হয়েছিল। অলরাইট, ইতিহাস বিভাগ থেকে শেষ হয়ে গেল আমাদের দুটি প্রশ্ন। দুঃখিত, জরিমানা হয়ে গেল 5 নম্বর, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট। চলে যাই আমাদের পরের বিষয়। আমাদের পরের বিষয় বিজ্ঞান ও প্রযুক্তি। আসছে প্রথম প্রশ্ন। স্যার আলেকজান্ডার ফ্লেমিং, তিনি ছিলেন স্কটিশ জীবাণুবিদ। তিনি 1928 সালে আবিষ্কার করেন প্রথম অ্যান্টিবায়োটিক, যা সংক্রমণজনিত রোগ নিরাময় বিপ্লব ঘটায়। ফ্লেমিংয়ের এই আবিষ্কার অগণিত প্রাণ বাঁচিয়েছে এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 1945 সালে ফ্লেমিং, হার্ল্যান্ড এবং এমসকে এই আবিষ্কারের জন্য নোবেল লাভ করেন। প্রশ্ন হচ্ছে, স্যার আলেকজান্ডার ফ্লেমিং কোন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন? বিখ্যাত অ্যান্টিবায়োটিক, আমরা সবাই এর নাম জানি, খুব পরিচিত নাম। জলদি জলদি, না দুদলের কোনো দলই মনে করতে পারছেন না সে নাম। আচ্ছা, দেখি আমাদের কম্পিউটারকে বলি সে নামটি কি বলে দেবার জন্য। আমাদের কম্পিউটার বলছে এই নামটি হচ্ছে পেনিসিলিন। পেনিসিলিন হচ্ছে সেই অ্যান্টিবায়োটিক। তিনি প্রথম পেনিসিলিনের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক গুণাবলী আবিষ্কার করেন এবং তারই আবিষ্কার এক প্রকারের জীবাণু ধ্বংসকারী উপাদান হিসেবে কাজ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অসংখ্য মানুষের প্রাণ বেঁচে গিয়েছিল এই পেনিসিলিন আবিষ্কারের ফলে। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে। পরের প্রশ্ন,
একটি গ্রন্থ দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, অর্থাৎ প্রাকৃতিক দর্শনের গাণিতিক নীতি। এই গ্রন্থটি ইংরেজ বিজ্ঞানী এবং আধুনিক বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ স্যার আইজাক নিউটনের লেখা সবচাইতে বিখ্যাত বইয়ের নাম। এই বইটি 1687 সালের 5 জুলাই প্রকাশিত হয়। পদার্থ বিজ্ঞানের ইতিহাসে গুরুত্বপূর্ণ কয়েকটি সূত্র এতে আলোচিত হয়েছিল। প্রশ্ন হচ্ছে কোন কোন সূত্র? সবার আগে বাজার প্রেস করেছেন এপাশে আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। নিউটনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র। নিউটনের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সূত্র। দেখা যাক আলফ্রেড ইন্টারন্যাশনালে দেয়া এই উত্তর সঠিক কিনা। সঠিক হলে 10 নম্বর পাবেন, তারা ভুল হলে জরিমানা 5 নম্বর। আমাদের কম্পিউটার বলছে এই উত্তরটি হচ্ছে নিউটনের গতিসূত্র এতে ছিল, বাট কিন্তু যেহেতু আপনারা বলেছেন যে 3 সূত্র ছিল এবং এই সূত্রটির মধ্যে ছিল, আপনাদের উত্তর সঠিক বলে ধরে নিচ্ছি। ভেরি ওয়েল ডান। এই যে ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, এটাকে বলা হয়েছে যে এখানে সার্বজনীন মহাকর্ষ তত্ত্ব, কেপলারের গ্রহীয় গতি সম্পর্কে সূত্রের প্রমাণ, এই সব কিছু দেওয়া হয়েছিল। এবং ইতিহাসের বিজ্ঞানের যত বই আছে বলা হয়ে থাকে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলোর মধ্যে এটি একটি, যেটা 1687 সালে স্যার আইজাক নিউটন প্রকাশ করেছিলেন। এর সাথে সাথে শেষে গেল আমাদের বিজ্ঞান বিভাগ থেকে 2টি প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিভাগে। পরের বিষয় শিল্প সাহিত্য। আমরা দেখতে পাচ্ছি একজন বিখ্যাত মানুষ, তার জন্ম 1933 সালে, মৃত্যু 2018 সালে। তিনি ভাষা আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। ছোটদের জন্য অনেক গল্প লিখেছেন, তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে পাখির ছানা, পিকনিকে। প্রশ্ন হচ্ছে যার ছবি আমরা দেখতে পাচ্ছি তার নাম কি? সবার আগে বাজার প্রেস করেছেন এপাশে আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। সুফিয়া কামাল। সুফিয়া কামাল। আচ্ছা দেখে নি আমাদের কম্পিউটার কি বলে। আপনারা কি এটা উত্তর? জাহানারা ইমাম। জাহানারা ইমাম। জাহানারা ইমাম বলছেন মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট। দেখা যাক কোনটি ভুল কোনটি সঠিক, নাকি দুটোই ভুল। দেখি আমাদের কম্পিউটার আমাদেরকে কি বলে। কম্পিউটার বলছে তিনি হচ্ছেন অধ্যাপিকা হালিমা খাতুন। হালিমা খাতুন তিনি বাংলাদেশি অধ্যাপক, সাহিত্যিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা, শিশু সাহিত্য রচনা করার পাশাপাশি ভাষা আন্দোলনে যুক্ত ছিলেন এবং 2019 সালে ভাষা আন্দোলনে তার অনন্য অবদানের জন্য তিনি 21 পদক লাভ করেন। হালিমা খাতুন। পরের প্রশ্নে আমরা চলে যাই। সাহিত্য ও সংস্কৃতি জগতের পরের প্রশ্ন আসছে পর্দায়। আমরা দেখতে পাচ্ছি একটি বিখ্যাত চিত্রকর্ম, পেইন্টিং। এটির নাম হচ্ছে গুয়ের্নিকা। গুয়ের্নিকা একজন বিখ্যাত চিত্রশিল্পীর আঁকা চিত্রকর্ম। এটা হচ্ছে স্পেনের যে গৃহযুদ্ধ হয়েছিল সেটাকে নিয়ে করা। 1938 সালের 26 এপ্রিলে স্পেনীয় জাতীয়তাবাদী বাহিনীর নির্দেশে জার্মান ইতালি বিমান বাহিনী কর্তৃক উত্তর স্পেনের বাস কান্ট্রি গ্রামে গুয়ের্নিকায়, যে জায়গাটার নাম, সেখানে বোমা বর্ষণ করেছিল এবং তারই প্রতিক্রিয়া হিসাবে এই বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী এই ছবিটি আঁকেন, গুয়ের্নিকা। প্রশ্ন হচ্ছে কি তার নাম? বাজার প্রেস করেছেন মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট। পাবলো পিকাসো। পাবলো পিকাসো। পাশেও একই সাথে বাজার প্রেস করছেন আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। আপনাদের উত্তর? পাবলো পিকাসো। আপনারা বলছেন পাবলো পিকাসো। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে। এই বিখ্যাত চিত্রকর্মটি পাবলো পিকাসো কি না? কম্পিউটার বলছে এই বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে অবশ্যই পাবলো পিকাসো। ভেরি ওয়েল ডান। মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট 10 নম্বর আপনাদের দলের খাতায়। আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল আপনারা পেয়ে গেলেন 10 নম্বর। ভেরি ওয়েল ডান। শিল্প সাহিত্য থেকে আমাদের 2টো প্রশ্ন করা শেষ। চলে যাই পরের বিষয়। এবারের বিষয় ভূগোল। ভূগোল থেকে আসছে প্রথম প্রশ্ন। এই ইউরোপীয় দেশটি তার সমৃদ্ধ শিল্প ইতিহাস, ফ্যাশন এবং এই যে পিসার হেলানো টাওয়ারের জন্য পরিচিত। প্রশ্ন হচ্ছে আমরা কোন দেশের কথা বলছি? সবার আগে বাজার প্রেস করছেন আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। ইটালি। বলেছেন ইটালি। আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে সঠিক উত্তর হচ্ছে
অবশ্যই ইতালি, ভেরি ওয়েল ডান, আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। ইতালি তার শিল্পে এবং সংস্কৃতিতে অসাধারণ তাদের অবদান, এবং বিশেষ করে ফ্যাশন শিল্পে। আর এই যে পিসার হেলানো টাওয়ার, এটা দেখবার জন্য লাখ লাখ মানুষ প্রতি বছর ইতালিতে আসেন। ভেরি ওয়েল ডান। চলে যাই ভূগোল বিভাগ থেকে আমাদের পরের প্রশ্নে, দেখা যাক এবার কারা সঠিক উত্তর দেন। একটি ম্যাপ দেখতে পাচ্ছি এবং ম্যাপে একটি নদীর গতিপথ দেখতে পাচ্ছি। এই নদীটি উত্তর আমেরিকার দীর্ঘতম নদী, যা মিনেসোটা থেকে মেক্সিকো উপসাগর পর্যন্ত প্রবাহিত হয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দীর্ঘতম নদী। এর নামকরণ করা হয়েছে অজীব ওয়ে শব্দ মিসিজিবি থেকে। মিসিজিবি মানে হচ্ছে মহানদী। নদীটির নাম কি? বাজার প্রেস করেছেন মিরপুর গার্লস আইডিয়া ল্যাবরেটরি ইনস্টিটিউট। মিসিসিপি, মিসৌরি। মিসৌরি, হ্যাঁ, something. মিসিসিপি, মিসৌরি। মিসৌরি। হ্যাঁ। কোথায় পড়েছেন, কিভাবে জানলেন? এটা জেনারেল নলেজ, আসলে বইটা পড়ার সময় এটা ধারণা, এর ধারণা ধরনের করেছেন। নদ নদী সম্পর্কে ধারণা নেওয়ার সময় এটা জানা। তখন এটা জেনেছেন। জি। আচ্ছা, দেখা যাক আপনাদের উত্তর সঠিক কিনা, এটা মিসিসিপি মিসৌরি কিনা। আমাদের কম্পিউটার বলছে এই নদীটির নাম আসলে, উত্তর সঠিক হলে 10, ভুল হলে জরিমানা 5। ঠিক আছে, দেখা যাক জরিমানা 5 না সঠিক 10। কম্পিউটার বলছে এটা সঠিক উত্তর হচ্ছে অবশ্যই মিসিসিপি। ভেরি গুড ডান। এই নদীটি যুক্তরাষ্ট্রের দীর্ঘতম নদী, মিজোরিতে পতিত হয়েছে, এবং দুটি নদীর দৈর্ঘ্য একসাথে করলে মিসিসিপি মিজোরি হচ্ছে উত্তর আমেরিকার দীর্ঘতম নদী, এবং বিশ্বের এটা হচ্ছে চতুর্থ দীর্ঘতম নদী, এবং মিসিসিপির প্রধান শাখা নদী হলো ওহাইও নদী। এবং এই যে মিসিজিবি, মিসিজিবি নামটা দেখলেই পাওয়া যায় হচ্ছে এই নদীর নাম, মিসিজিবি থেকে এসছে মিসিসিপি। ভেরি ওয়েল ডান। 10 নম্বর মিরপুর গার্লস আইডিয়া ল্যাবরেটরি ইনস্টিটিউটের জন্য। ভূগোল বিভাগ থেকে আমাদের দুটো প্রশ্ন শেষ। চলে যাব আমাদের পরের বিষয়ভিত্তিক রাউন্ডের সর্বশেষ বিষয় হচ্ছে খেলাধুলা। খেলাধুলা থেকে আমাদের প্রথম প্রশ্ন, এই কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় ইতিহাসের অন্যতম সেরা বাস্কেটবল খেলোয়াড় হিসেবে বিবেচিত। 1990-এর দশকে শিকাগো বুলস তার দলকে তিনি 6টি NBA চ্যাম্পিয়নশিপে নেতৃত্ব দিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে এই কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড়ের নাম কি? বাজার প্রেস করেছেন আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। মাইকেল জর্ডান। মাইকেল জর্ডান। জর্ডান। শিওর এটাই উত্তর? জি। জানিয়ে রাখি উত্তর সঠিক হলে 10, কিন্তু জরিমানা হয়ে যাবে 5 যদি উত্তর ভুল হয়। রিস্ক নিতে রাজি? আমাদের কম্পিউটার বলছে এই কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড়ের নাম হচ্ছে অবশ্যই মাইকেল জর্ডান। ভেরি ওয়েল ডান। মাইকেল জর্ডান তিনি নিজে একটি প্রোডাক্ট, একটি ব্র্যান্ড তৈরি করেছেন, যেটার নাম দিয়েছেন এয়ার জর্ডান, এবং যেহেতু তিনি 6টা এনবিএতে চ্যাম্পিয়ন করেছেন তার দলকে, সেজন্য তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বলা হয়। তার খেলার স্টাইল, তার ক্যাপাসিটি কারণে তাকে বাস্কেটবল এই খেলার রাজা বলা হয়, মাইকেল জর্ডান। ভেরি ওয়েল ডান। প্রথমেই 10 নম্বর নিয়ে গেছেন আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। খেলাধুলা থেকে শেষ প্রশ্ন আসছে পর্দায়। দেখতে পাচ্ছি আইফেল টাওয়ার, ট্যুর ডি ফ্রান্স, এটি একটি ইভেন্টের নাম। এই ইভেন্টটি সবচেয়ে মর্যাদাপূর্ণ ইভেন্ট ফ্রান্সে, যেটার নাম হচ্ছে ট্যুর ডি ফ্রান্স, এবং এখানে একাধিক ধাপে রেস চলে, রেসিং হয়। প্রশ্ন হচ্ছে এই খেলাটার নাম কি, মানে কি কি রেসিং হয়? ট্যুর ডি ফ্রান্সে কি কি ধরনের খেলা হয়, কোনটা পরে কোনটা হয়, কি হয়? ট্যুর ডি ফ্রান্স অত্যন্ত জনপ্রিয়, এটা পুরো ইউরোপ জুড়ে লাখ লাখ মানুষ প্যারিসে আসেন এটা দেখার জন্য, ফ্রান্সে আসেন। ট্যুর ডি ফ্রান্স, এবং অনেকগুলো রেসিং হয়, বেশ কয়েকটা রেসিং হয়, এবং সবগুলো রেসিং নিয়েই হচ্ছে এই ইভেন্টটা। কোনো দলে কি দেখতে পাচ্ছি না, বাজারের কাছে আছেন, চলে যাই কম্পিউটারের কাছে। কম্পিউটার বলছে এটি হচ্ছে প্রথমে হয় রোড সাইক্লিং ইভেন্ট, তারপরে সাইক্লিস্টরা তাদের সাইকেলটা নিয়ে পর্বত এবং সমতল ভূখণ্ড সহ বিভিন্ন ধাপে প্রতিযোগিতা করেন। সাইকেল নিয়ে এই পুরো রেসটা হয়, ট্যুর ডি ফ্রান্স।
অনেকক্ষণ ধরে প্রশ্ন করছি, এবার একটা কাজ করি, একটু গল্প করি। আমরা গল্প করতে খুবই ভালো লাগে। প্রথমে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট ঢাকার প্রথমেই সামিয়া সজীব তনিমা, 10ম শ্রেণীর ছাত্রী। তনিমা, আপনার জীবনের স্বপ্ন কি হতে চান বড় হয়ে? বড় হয়ে পেশাগত দিক থেকে ছোটবেলা থেকে স্বপ্ন দেখছি যে একজন আদর্শবান ডাক্তার হব। বাহ। আর যদি পেশাগতর বাইরে বলি, অবশ্যই আমি একজন আদর্শবান মানুষ হতে চাই, আগে ন্যায় দায়িত্বশীল একজন দেশের সচেতন নাগরিক হতে চাই। আমি আসলে ভবিষ্যতে আল্লাহর রহমত যদি থাকে, ইনশাল্লাহ এমন একজন ডাক্তার হতে চাই, নিজেকে এমন জায়গায় প্রতিষ্ঠিত করতে চাই যাতে আমার দেশের মানুষ আর কখনো বলতে না পারে আমাকে বাইরে চিকিৎসা নিতে হবে, যাতে অন্যদেরকে প্রিফার করতে পারে যে না, আমার দেশে এর থেকে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা আছে। আরে বাহ, এটা সাবাস তনিমা, সাবাস সাবাস। আসলে আমাদের এই কনফিডেন্সটা জন্মানো খুব বেশি দরকার, এবং যখন আমরা তনিমার মতন ডাক্তারদের পাবো ইনশাল্লাহ আগামীতে, ইনশাআল্লাহ। তখন আমাদের এই আত্মবিশ্বাস আরো বেশি করে ফিরে আসবে। এবং বাংলাদেশের মানুষ তো দেশে বাইরে যাবেই না, হ্যাঁ। উল্টো বিভিন্ন দেশের মানুষ আসবে জি। তনিমার কাছে চিকিৎসা নিতে, তাই না? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, নিশ্চয়ই। মাহিমা রহমান, আপনার স্বপ্ন কি? আমি বড় হয়ে একজন সৎ ফার্মাসিস্ট হতে চাই। ফার্মাসিস্ট? আচ্ছা, এই প্রথম শুনলাম যে কেউ ফার্মাসিস্ট হতে চায়। মানে ফার্মাসিস্ট হয়ে লাভ কি, কেন হবেন? আসলে আমরা ওষুধ খাই, ছোটবেলা থেকেই দেখি যে বড় ওষুধ খাচ্ছে, আমরা ওষুধ খাই। তো ওষুধ জিনিসটা কিভাবে তৈরি হয়, এটা কি কি বিক্রিয়ায় হয়, যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট, কেমিস্ট্রি নিয়ে অনেক দেখাশোনা হয়, তো এই জিনিসটা মানে কিভাবে কি তৈরি করে সেই থেকে জানার ইচ্ছা থেকে আসলে ফার্মাসিস্ট হওয়াটা। তখন আমি আপনাদের কাছে একটু জানতে চাইবো আপনাদের স্কুল সম্পর্কে। আমরা জানি যে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট খুবই নাম করা স্কুল, কিন্তু আপনাদের স্কুলে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা ক্লাব কার্যক্রম কি আছে, বা থাকলে কি কি করেন যদি আমাকে একটু বলেন। জি, আমাদের স্কুলটা অবভিয়াসলি পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলামটাকে অনেক বেশি জোর দেয়। আর ওরা শিক্ষার্থীদেরকে, প্রত্যেকটা শিক্ষার্থীদেরকে অনেক উৎসাহিত করে। আমাদের স্কুলে হচ্ছে সব ধরনের ক্লাবই আপনি বলতে পারেন আছে, যেমন ডিবেট ক্লাব আছে, আমাদের সায়েন্স ক্লাব, তারপর আমাদের ফটোগ্রাফি ক্লাব। আচ্ছা। রিসেন্টলি আরও কিভাবে আমাদের স্কুলটাকে উন্নত স্কুল হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ওইটা নিয়েও আলোচনা চলছে। আশা করা যায় ভবিষ্যতে আমাদের স্কুল আরো ভালো কিছু দিতে পারবে এই দেশটাকে। আরে শাবাশ। তনিমা, আপনি কোনো ক্লাবের সাথে সংযুক্ত আছেন? জি, আমি ডিবেট ক্লাবের সাথে আছি। ফটোগ্রাফিটা আমার দ্বারা হয় না, তাই ওইটা থেকে আমি সায়েন্স ক্লাব, ডিবেট ক্লাব। আরে বাহ। আর মাহিমা? সায়েন্স ক্লাব, ডিবেট ক্লাব। সায়েন্স ক্লাব, ডিবেট ক্লাব, এই দুটো ক্লাবই আছেন। চমৎকার। এই ক্লাব করে কি আসলে কোনো লাভ হয়? হ্যাঁ, অবশ্যই, কারণ শিক্ষার্থীরা চর্চায় থাকছে। ডিবেট ক্লাবটাতে আমরা বেশি উপকৃত হচ্ছি, কারণ অনেক ক্ষেত্রে হয় আমরা অনেক জায়গায় স্টেজ পারফরমেন্স করি, সেই ক্ষেত্রে নার্ভাসনেস থাকার কারণে হয়তো পারা জিনিসটা আমরা গুলিয়ে ফেলি বা ভালো মতো করতে পারি না। তো ডিবেট ক্লাবের কারণে হয় কি, প্রত্যেকদিন একটা চর্চায় থাকে। যতটুকু হোক, হয়তো আমরা অনেক সময় দিতে পারি না, কিন্তু একটা নির্দিষ্ট সময় আমরা চর্চায় থাকি, দেখার কারণে জড়তাটা অনেকাংশে কমে এসেছে। আশা করি আরো ভালো কিছু হবে। আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ আপনাদের সাথে। সো প্রথমে আছেন মারিয়া নেওয়াজ। মারিয়া নেওয়াজ, আপনি 7ম শ্রেণীর ছাত্রী। তো আপনার কি স্বপ্ন, বড় হয়ে কি হতে চান? আমি বড় হয়ে একজন সৎ ডাক্তার হতে চাই। ডাক্তার হতে চান? সৎ ডাক্তার হতে চান, ভেরি গুড। আপনি কেন ডাক্তার হতে চান? বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য বিদেশে যেতে হয়, যে কারণে অনেক টাকা খরচ হয়। সো আমি চাই বাংলাদেশে একটা ভালো মানের হসপিটাল এবং ভালো ডাক্তার থাকুক, যাতে বিদেশের মানুষ বাংলাদেশে আসতে পারে। রাইট। এবং আপনিও দেখা যাচ্ছে যে তনিমা যেরকম চমৎকারটা বলেছেন, আপনিও তাই বলছেন যে আমরা এমন চিকিৎসা ব্যবস্থা এই দেশে গড়ে তুলতে চাই যেখানে বিদেশের ব্যয়বহুল চিকিৎসা আমাদের বহন করতে না হয়, বরং আমরা তো দেশে চিকিৎসা নেবই, পাশাপাশি বিদেশ থেকেও আমাদের দেশে লোকজন আসবে চিকিৎসা নিতে। চমৎকার আপনার ভাবনা। শাবান মাহমুদ অনিক, 10ম শ্রেণীর ছাত্র। আপনার কি স্বপ্ন? আমি বড় হয়ে একজন বিচারক হতে চাই। বিচারক হতে চান? জি। আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং, কারণ খুব কম মানুষই বলেন যে তিনি বিচারক হতে চান। কেন বিচারক হতে চাচ্ছেন কেন? আসলে যদি বর্তমান আমাদের সমাজের দিকে আমরা খেয়াল করতে যাই, অনেক মানুষ আছে যারা ন্যায় বিচার পাচ্ছে না। তা আমি একজন বিচারক হয়ে তাদেরকে ন্যায় বিচার এনে দিতে চাই। এবং এখনও বাংলাদেশের মানুষের অনেক বিচার, অনেক কেস আদালতে পেন্ডিং রয়েছে, মানে অনেক হাজার হাজার কেস যেগুলো
বছরের পর বছর ধরে পেন্ডিং রয়েছে। আমি চাই আমি একজন বিচারক হয়ে এই পেন্ডিং কেসগুলো যদি পারি আমি যত দ্রুত সম্ভব তাদেরকে বিচারটা এনে দিতে। আরে শাবাশ শাবাশ, দারুণ বলেছেন। তো আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে জানতে চাই যে আপনাদের স্কুলে কি কি কার্যক্রম রয়েছে যেটা বছর জুড়ে আপনারা করেন? আমাদের আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনার পাশাপাশি মূলত আমাদের একটা ইংলিশ মিডিয়াম এবং ইংলিশ ভার্সন স্কুল। আচ্ছা, ইংলিশ মিডিয়ামে আমরা ওয়ার্ল্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ডসগুলো পেয়ে থাকি, ওয়ার্ল্ড হাইয়েস্ট মার্কস। এর পাশাপাশি আমাদের অনেক ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে। আমাদের ক্লাব আছে, বাংলা ক্লাব, কালচারাল ক্লাব, ডিবেট ক্লাব, সায়েন্স ক্লাব, ইংলিশ ক্লাব, তারপরে মেডিকেল ট্রেনিংয়ের জন্য একটা ক্লাব আছে। তারপরে আমাদের মেডিকেল ট্রেনিং এর জন্য ক্লাব? হ্যাঁ, আমাদের এটা কি সম্পর্কে যদি একটু বুঝে বলেন, কারণ এ ধরনের ক্লাবের কথা কখনো শুনিনি। এটা খুবই একটা রেয়ার ক্লাব। আসলে আমাদের স্কুলে আমাদের স্যার এই ক্লাবের জন্য করেছেন, মূলত রেড ক্রিসেন্টের সহায়তা এটা করা হয়। আচ্ছা, কি হয় এখানে আমাকে যদি একটু এখানে বলতেন। মূলত ফার্স্ট এইডের ট্রেনিং দেওয়া হয়, তারপর বিভিন্ন কোনো হঠাৎ করে কোনো ক্ষতি হয়ে গেলে, যেমন ভূমিকম্প হয়ে গেলে কি করতে হবে, বা মানে প্রাথমিক যে ট্রেনিংটা দেওয়া হয়। তারপর আমাদের স্কুলে মূলত আরেকটা প্রোগ্রাম যেটা প্রত্যেক বছর করা হয় সেটা হলো আমাদের যেটা সুন্নতে খাতনা, এই প্রোগ্রামটা আমাদের প্রত্যেক বছর করা হয় গরিব দুস্থ এবং অসহায় বাচ্চাদের জন্য। তো এখানেও আমাদের যারা ছাত্ররা তারা বিভিন্ন কাজে সহায়তা করে থাকে Contribute মেডিকেল করেন। ক্লাবের আচ্ছা। আন্ডারে। এটার মাধ্যমে অনেক কিছু তাদেরকে শেখানো হয়। আরে বাহ, এটা একটা খুব চমৎকার জিনিস শুনলাম আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের কাছ থেকে, যে তারা একটি মেডিকেল কেয়ার ক্লাব করছেন এবং এই ক্লাবের মাধ্যমে যে কোনো শারীরিক অসুস্থতায় প্রাথমিক চিকিৎসা কি হতে পারে, যে কোনো দুর্ঘটনা ঘটলে কি করে তার তৎক্ষণাৎ চিকিৎসা ব্যবস্থা নেওয়া যায়, কিংবা বড় কোনো যদি প্রাকৃতিক দুর্যোগ হয় সেক্ষেত্রে কি ধরনের চিকিৎসা ব্যবস্থা দেয়া যায়, সেগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের। এবং আমাদের প্রতিটি শিক্ষার্থীকে, প্রতিটি সন্তানকে উচিত আসলে ফার্স্ট এইড ট্রেনিং দেওয়া, যাতে সে যদি কোনো দুর্ঘটনায় পড়ে তাহলে কি করে নিজে টেক কেয়ার করতে হবে সেটা যেমন জানবে, পরিবারের কেউ যদি দুর্ঘটনায় পড়ে, অসুস্থ হয়ে পড়ে, তাহলে তাকে কি করে প্রাথমিক চিকিৎসা দিতে হবে, কি করে অ্যাম্বুলেন্স ডাকতে হবে, কি করে ডাক্তার ডাকতে হবে, কি করে জ্বর মাপতে হবে, কি করে ব্লাড প্রেশার মাপতে হয়, এই জিনিসগুলো জানাটা না আসলে খুব জরুরি। আমরা অনেক বেশি জোর দিই যে কত বেশি রচনা শিখলো, কত বেশি কবিতা শিখলো, কত বেশি জিপিএ 5 পেলো, কত বেশি নম্বর তুললো, কিন্তু এগুলো যেমন জরুরি একইভাবে জরুরি বাচ্চাদের এই মেডিকেল কেয়ারটা শেখা। আমি মনে করি যে আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ একটা অসাধারণ উদ্যোগ নিয়েছে এবং সেটার জন্য অবশ্যই তারা আমাদের ধন্যবাদ প্রাপ্ত। চমৎকার। এবং এই একই কার্যক্রম প্রার্থনা করি যে বাংলাদেশ সব স্কুল নিক এবং তারা এগুলো শুরু করুক। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানলাম আমরা আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে। কুইক কুইজ, 1 মিনিট সময়, 10টি প্রশ্ন, প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 নম্বর, ভুল হলে নম্বর কাটা যাবে না। সুযোগ প্রথমে আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ আপনাদের জন্য। তৈরি আপনারা? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের ডিজাইনার কে? Skip. হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? ইউএস। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা? রবীন্দ্রনাথ ঠাকুর। বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক? বিসিজি। এলসিডি এর পূর্ণরূপ কি? সর্বাধিক ফুটবল ব্রাজিল। বিশ্বকাপ বিজয়ী? ব্রাজিল। ম্যাপেল পাতার কানাডা। দেশ? কানাডা। বিশ্বের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান? চকলেট এর উৎপত্তি স্থল কোন দেশ? বেলজিয়াম। বেলজিয়াম। সিডনি অপেরা হাউস কোন দেশে? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের ডিজাইনার? হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায়? ইউকে। ইউকে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা? এর আগেরটা আনসার বলতে তো ইউএস। ইউএস। জাতীয় সঙ্গীতের রচয়িতা? রবীন্দ্রনাথ ঠাকুর। বিসিজি টিকা এইটা প্রতিষেধক কোন রোগের? এলসিডি পূর্ণরূপ কি? সবচেয়ে বেশিবার বিশ্বকাপ ব্রাজিল। বিজয়ী দেশ? ব্রাজিল। ম্যাপেল পাতার দেশ? কানাডা। কানাডা। বিশ্বের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান? চকলেটের উৎপত্তি স্থল? বেলজিয়াম। বেলজিয়াম। সিডনি অপেরা হাউস কোথায়? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। এর সাথে সাথেই শেষ হয়ে গেল 1 মিনিট সময়। এবার দেখে নেই কটি প্রশ্নের উত্তর সঠিক বলছে কম্পিউটার। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের ডিজাইনার সৈয়দ মাইনুল হোসেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রে। জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। বিসিজি হচ্ছে যক্ষা রোগ। যক্ষা রোগের প্রতিষেধক হিসেবে
বিসিজি টিকা দেওয়া হয়। এলসিডি পূর্ণরূপ হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল, সঠিক উত্তর ম্যাপেল পাতার দেশ কানাডা। সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা, আমি তো ভেবেছি এটা পারবেন। চকলেটের উৎপত্তি স্থল হচ্ছে মেক্সিকো এবং অবশ্যই সিডনি অপেরা হাউস অস্ট্রেলিয়াতে। আমরা 5টি প্রশ্নের উত্তর সঠিক পেয়েছি আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের কাছ থেকে, অতএব 25 নম্বর পেয়ে যাচ্ছেন তারা। ভেরি ওয়েল ডান। এবার শেষ 1 মিনিট মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট ঢাকা আপনাদের জন্য। আপনারা তৈরি আপনাদের 1 মিনিট সময়ের জন্য? জি। আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। ইবনে বতুতা কোন দেশের পর্যটক? 71-এর দিনগুলো এর রচয়িতাকে? Skip. বাংলাদেশের প্রধান খাদ্য শস্য কি? ধান। ধান। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক? Skip. বিশ্ব আদিবাসী দিবস পালিত হয় কত তারিখে? Skip. নেলসন ম্যান্ডেলা কোন দেশে জন্মগ্রহণ করেন? নেলসন ম্যান্ডেলা US, আমেরিকা। আমেরিকা। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট। 8 মিনিট। এশিয়ার দীর্ঘতম নদীর নাম? এশিয়ার নীলনদ। 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 মণিপুরী নৃগোষ্ঠীরা প্রধানত কোন জেলায় বাস করে? সিলেট। সিলেট। রাশিয়ার রাজধানীর নাম কি? রাশিয়া। ওটিপি এর পূর্ণ রূপ কি? ওয়ান ওটিপি টাইম পাসওয়ার্ড। ওয়ান টাইম পাসওয়ার্ড। ইবনে বতুতা কোন দেশের পর্যটক? 71-এর দিনগুলি এই বিখ্যাত গ্রন্থের রচয়িতা কে? বাংলাদেশের প্রধান খাদ্যশস্য? ধান। ধান। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক? স্কিপ। বিশ্ব আদিবাসী দিবস? স্কিপ। নেলসন ম্যান্ডেলা কোন দেশে জন্মগ্রহণ করেন? ইউএস। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত? 8 8 মিনিট। এশিয়ার দীর্ঘতম নদী? নীলনদ। নীলনদ। মণিপুরী নৃগোষ্ঠীরা কোন জেলায় বসবাস করেন? সিলেট। সিলেট। রাশিয়ার রাজধানীর নাম? Skip. ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড। ওয়ান টাইম পাসওয়ার্ডের সাথে সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নি কম্পিউটার আপনাদের কটি উত্তরকে সঠিক বলে ধরে নিচ্ছে। কম্পিউটার বলছে ইবনে বতুতা হচ্ছেন মরক্কোর পর্যটক। 71-এর দিনগুলি শহীদ জননী জাহানারা ইমাম। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান, সঠিক বলেছেন। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। বিশ্ব আদিবাসী দিবস 9 আগস্ট। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার মানুষ। দক্ষিণ আফ্রিকা। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 18 সেকেন্ড, সঠিক বলে ধরে নিচ্ছি। এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসিকিয়াং। নীলনদ হচ্ছে আফ্রিকা। মণিপুরী নৃগোষ্ঠীরা সিলেটে থাকেন। রাশিয়ার রাজধানী মস্কো এবং ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপির পূর্ণ রূপ। দেখা যাচ্ছে 4টি প্রশ্নের উত্তর দিয়েছেন মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, অতএব আপনারা পেয়ে যাচ্ছেন 20 নম্বর। অভিনন্দন। এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকের কুইজ 2025। আপনাদেরকে জানিয়ে রাখি, যারা আমাদের কুইজ 2025 সম্পর্কে জানতে চান, আপডেটেড থাকতে চান, তারা চাইলে আমাদের ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন। আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে কুইজ। সাবস্ক্রাইব করুন, আপডেটেড থাকুন। আর যারা মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট এবং আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মতন আমাদের এই কুইজে অংশ নিতে চান, তাদের জন্য সুখবর। আপনাকে যেটা করতে হবে, আপনার স্কুলের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীতে পড়ুয়া 2 জন কুইজারকে প্রথমে নির্বাচন করুন, একটা দল করুন। দল করে সেই 2 জনের নাম, ঠিকানা, ফোন নাম্বার এই সব কিছু আপনাদের স্কুলের প্যাডে লিখে প্রধান শিক্ষকের স্বাক্ষরের মাধ্যমে আবেদন পাঠিয়ে দিন আমাদের কাছে। কোথায় আবেদন পাঠাবেন? আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে প্রযোজক কুইজ 2025, কক্ষ নম্বর 3023, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। জলদি জলদি পাঠিয়ে দিন আবেদন আর অংশ নিন কুইজ 2025-এ। দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে। জানিয়ে দিই কোন দল ফাইনালি কত স্কোর করলেন। দেখা যাচ্ছে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের সামিয়া, সজীব, তনিমা এবং মাহিমা রহমান দুজনেই 10ম শ্রেণীর ছাত্রী। তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করেছেন সর্বমোট 45 নম্বর। অভিনন্দন মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট ঢাকা। এ পাশে রয়েছেন আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মারিয়া নেওয়াজ, 7ম শ্রেণীর ছাত্রী, এবং শাবান মাহমুদ অনিক, 10ম শ্রেণীর ছাত্র। তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করেছেন সর্বমোট 70
নম্বর। অভিনন্দন আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। ধন্যবাদ আপনাদের দুদলকেই আমাদের আজকের কুইজে অংশ নেবার জন্য। ধন্যবাদ যারা ছিলেন এতক্ষণ আমাদের সাথে। যে কথাটা না বললেই নয়, সেটি হচ্ছে যে প্রাথমিক চিকিৎসা জ্ঞান থাকা আমাদের প্রতিটি নাগরিকের দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালন করার জন্য সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে শেখার জন্য আমাদের স্কুল। আমাদের স্কুলে যারা টিচার আছেন, স্কুলের যারা ম্যানেজিং কমিটি আছেন, যারা ব্যবস্থাপনার দায়িত্বে আছেন, তাদেরকে অনুরোধ করব আমাদের প্রত্যেক শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা জ্ঞান দেবার ব্যাপারে এগিয়ে আসুন। কি করে ব্যান্ডেজ করতে হয়, কি করে ক্ষত স্থানে স্যাভলন দিয়ে সেটা পরিষ্কার করে ঔষধ লাগাতে হয়, পুড়ে গেলে কি করতে হবে, কেটে গেলে কি করতে হবে, ছড়ে গেলে কি করতে হবে, হাত ভেঙে গেলে কি করতে হবে, ভূমিকম্প হলে কি করতে হবে। বিপদ বলে কই আসে না, যে কোনো সময় বিপদ আসতে পারে, কিন্তু আমাদের যদি প্রাথমিক চিকিৎসা জ্ঞানটা থাকে তাহলে আমরা পরবর্তীতে এর ভয়াবহ ক্ষতির হাত থেকে আমাদেরকে রক্ষা করতে পারব। আমাদের শিক্ষার্থীরা নিরাপদ থাকুক, আমাদের পরিবারগুলো নিরাপদ থাকুক। তো দেখা হবে আপনাদের সাথে আমাদের আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।